অলকানন্দার নির্বাসন। লেখিকা মামা সাহা। পর্ব সংখ্যা ৬। আকাশে সাদা তুলোর ন্যায় মেঘের দল ভেসে বেড়াচ্ছে নিজ আনন্দে। তাদের কোনো বাঁধা নিয়ম নেই, থেমে থাকার ভয় নেই। তাদের গন্তব্যহীন কেবল পথ চলা, যেখানে ঠাঁই হয়নি পিছু টানের। সেই মেঘপুঞ্জের নিচে দাঁড়িয়ে থাকা অলকানন্দার দৃষ্টি স্থির, কথায় নিঃশব্দ। সে অনুভব করে ফেলছে কেবল তার হৃদয় ছুঁয়ে যাওয়া শীতল বাতাসের অস্তিত্ব। অনেকদিন বোধহয় প্রাণ ভরে শ্বাস নেওয়া হয়নি তার। আজ সকাল না হওয়া কাজ সে একটু একটু করে সম্পূর্ণ করে অনুভব করতে চায় এই বাতাসকে। সময়টাও অপরাহ্ন। বিহারিণী মহলের সামনে খোলা মাঠের জায়গায় একটু ছোটখাটো আয়োজন করা হয়েছে। আজকে ইংরেজি সাহেবরা আসবে এই মহলে। এখানে কিছু জমি জমা নিয়ে কথা হবে। অলকানন্দার ঘাড়েই তাই দায়িত্ব পড়েছে। যেহেতু এখন বিচার কাজে তার উপরই, তাই সেই গ্রামের মানুষদের সকল ভালো মন্দর সাথে থাকবে। শুরুবেলা নেই কোনো আপত্তি, বরং সে নিজের পুত্রবধূকে ভালো একটা শাড়ি পরিয়ে দিয়েছে সুন্দর করে। কপাল অবধি ঘোমটা টানা, চন্দনের ফোঁটা কপালের মাঝ বরাবর যেন চন্দ্রবিন্দুর ন্যায় শোভা পাচ্ছে। জায়গাটা নির্দেশ দিয়ে দিয়েছে পরিপাটি পরিস্তর ক্ষান্ত করার। অতঃপর হাঁপ ছেড়ে বাঁচল অলকানন্দা। সন্ধ্যা ঘনিয়ে আসার আগে মহলের চারিদিকে আলো জ্বলে উঠল, ঝলমল করে উঠল চারপাশ। অলকানন্দা হাঁক ছেড়ে বাড়ির এক সহকর্মীকে বলল, মোহিনীর এক গ্লাস জল নিয়ে যাও তো। ডাক শেষ হওয়া মিনিট দুয়েকের মাঝে জল চলে এলো। অলকানন্দা সেটা হাত বাড়িয়ে নিয়ে গেল। খেয়াল করলো জলটা মোহিনী নয়, কৃষ্ণ এনেছে। তার সাথে দাঁড়িয়ে আছে মনময়ূরী ও পানকৌড়ি। অলকানন্দা বুক কুঁচকালো। এরা তিনজন একসাথে মানে কোনো না কোনো ঝামেলা তো আছেই। কিন্তু তবুও সে কিছু বলল না। এগিয়ে দেওয়া জলের গ্লাসটা হাতে নিয়ে আয়েশ করে পান করলো পুরোটা। কৃষ্ণপ্রিয়া হাত বাড়িয়ে খালি গ্লাসটা নিতেই মনময়ূরী বলল, বৌঠান, তোমার চরিত্র বলতে কিছুই নেই, তাই না? অলকানন্দা এমন কথায় কোনো শুনে অবাকতার ভান ধরল না, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আমার না হয় নেই, তোমার তো আছে, তাই তো? ঘরের পুরুষ বাহির পুরুষ কাউকেই তো ছাড়ছো না। কিছু তো লজ্জা আনো ভেতরে। মনময়ূরীর কথা হু করে হেসে উঠল অলকানন্দা। রহস্য করে বলল, সব পুরুষকে না পারলেও তোমার পুরুষকে ছেড়ে দিয়েছি, এতে কি তুমি খুশি নাও? ময়ূর থমকে গেল। অলকানন্দা ইশারা বুঝতে তার বাকি রইল না। চিত্ত স্থির থেকে চেতনায় এলো। কিছু একটা হারানোর ভয়টাকে বুকে মাথা চড়াতে উঠতে দিল। সাথে অলকানন্দার প্রতি নিবিড় ক্ষোভ বেড়ে উঠল তার। সে হিংস্র চোখে তাকিয়ে কিরমির করল। চরিত্রহীন। তোমার স্বামী নিলাম না, তোমার ভাগ্যের সোহাগ নিলাম না, সব চাইলে কিন্তু আমার হতো, তবুও চাইলাম না। তাও এমন নামকরণ দিলাম, কলঙ্ক লাগাচ্ছ। পরে সত্যি সত্যি কলঙ্কিত হতে গেলে কিন্তু তোমার কপাল পড়বে। ঠাকুরজি, তুমি কি তা চাও? ময়ূরী আর কোনো উত্তর দিল না। স্বামী হারানোর ক্ষীণ ভয় তার বুকের মাঝে উকিঝুঁকি দিয়ে উঠল। সে তো জানে তার স্বামীর মনে এই মেয়েটা খুব নিবিড় একটা বসবাস আছে। প্রকাশ করেনি মানুষটা, কিন্তু ঠিকই বোঝা যায়। বড়দি, তুমি কি একটু বেশি করছো না? একটা মেয়ে হয়ে এতটা ক্ষমতা দেখানো কি উচিত হচ্ছে তোমার? উচিত হচ্ছে না বলছো? কৃষ্ণপ্রিয়ার প্রশ্নের জবাবে প্রশ্ন ছিল অলকানন্দা। কৃষ্ণপ্রিয়া কর্কশ কণ্ঠে বলল, না, হচ্ছে না। উচিত না হলেও এই ক্ষমতা আমি দেখাবো ছোট বউ। তুমি বরং তোমার স্বামীকে সামলে রাখো। যাকে দেবতার স্থান দিয়েছো সে তো আবার তোমার মতো ক্ষতিটা করে। কোনো ক্ষতি সে আমার করবে না বড়দি। তোমার তো স্বামী মারা গেছে, তাই তুমি স্বামীর সোহাগী শোক সইতে পারছো না। কৃষ্ণপ্রিয়ার কথায় আবারও খিলখিল করে হাসল অলকানন্দা। হাসতে হাসতে প্রায় লুটোপুটি খাওয়া জোগাড় হলো তার। সে মুখ চেপে ধরে হাসি সংযত করার চেষ্টা চালালো। বৃহৎ পরিমাণ চেষ্টা করে সে সফল হলো। তার হাসি কমে এলো। চোখ বুজে টলটল করতে লাগলো অশ্রুজনা। সে অনিমেষে আঙুল দিয়ে সেই অশ্রু মুছে নিল। বলল, তোমার দিদি মোহমালা কোথায় কৃষ্ণা? এতদিন যাকে আশ্রয় দিয়েছ তোমার বাড়িতে, আজ তোমার বিপদে সে কোথায়? কৃষ্ণপ্রিয়া ভ্রু কুঁচকাল। অলকানন্দার কথা বুঝতে না পেরে বলল, ও তো শ্বশুরবাড়ি গিয়েছে। এতদিন পর স্বামী ফিরেছে, এমন সময় আসা যায় নাকি? সবই নিজের মতন পাষাণ ভেবো না বড়দি। ভাবছি না ছোট বউ, ভাবছি না বলেই তোমাকে সাবধান করছি। আর আমি খুব ভুল না করলে মোহমায়া দিদি খুব শীঘ্রই তোমার কাছে আসবে। অপেক্ষা করো।
বর্তি মিছিমিছি আমার দিদির গায়ে কলঙ্ক লিখবো না। সবাই তোমার মতো না। হ্যাঁ, সেটা জানি। সবাই আমার মতো না বলেই তোমার কপাল পুড়বে। না হয়তো তুমি বেঁচেই যেতে। কথা কাটাকাটি আরেকটু বাড়ার আগেই ইঞ্জিন চালিত গাড়ির শব্দ শোনা গেল। তারা দূর থেকে জানান দিচ্ছে এক ঝাঁক বিদেশিনী পুরুষ নিয়ে তারা হাজির হয়েছে। থেমে গেল বাড়ির সকল রমণীগণ। নবনীল বেরিয়ে এলো ঘর ছেড়ে। অলকানন্দা উঠে দাঁড়ালো। মেয়েরা সকলে অন্দরমহলের দিকে গিয়ে দাঁড়ালো কেবল অলকানন্দা ছাড়া। আর নন্দনমশাই নবনীল তারা বাইরে এলো। বাড়ির ভেতর দিয়ে দাঁড়ালো মনময়ূরীর স্বামী প্রসাদ আর পানকড়ির স্বামী ধ্রুবল আলো। মিনিট খানিক পেরোতেই সাহেবদের গাড়ি বিশাল কারুকাজ শোভিত লোহার গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলো। অলকানন্দার বুকে দ্রুতপুত কম্পন হতে লাগলো। নবনীর হয়তো বুঝতে পারলো সে কম্পন। অতঃপর সে ফিসফিস করে ভরসা দিল, পা যেহেতু এগিয়েছেন ভয় কিসের? পুরো পৃথিবী আপনার বিপরীতে চলে গেলেও একটা কথা মনে রাখবেন, আমি আছি আপনার সাথে। অলকানন্দা ক্ষীণ হাসল। কোমল কণ্ঠে বলল, আপনি আছেন বলে একটু ভয় কম পাচ্ছি। নবলীন ঘাড় কাত করল। মেয়েটার কৃতজ্ঞতা থাকলে তার জীবনটা প্রায়শই ধন্য মনে করবে সে। তন্ময় সাহেবের সকলেই একসাথে প্রবেশ করল। অলকানন্দা সহ বাকি সকলে দু হাত জোর করে তাদেরকে সকলের আমন্ত্রণ জানালো। সকলের মুখে গম্ভীরতা ছাপ থাকলেও অনিল নামের লোকটার মুখে প্রসচ্ছ হাসি, যে হাসি বিস্মিত হলো অলকানন্দার উদ্দেশ্যে। শুভ সন্ধ্যা বিউটিফুল, কেমন আছেন আপনি? অলকানন্দা কৃত্রিম হাসি ঝুলিয়ে ঘাড় কাত করল। বসুন বসুন, সকলে বসুন। অ্যানেল নামে ফর্সা ধবধবে পুরুষটা অন্যের দিকে তাকালো, অনুমতি দিয়ে বলল, সিট এভরিওয়ান সিট। সকলে বসলো। অলকানন্দার ভীষণ অস্বস্তি হলেও সে বসলো। বসতে বাধ্য, কারণ অ্যালেন নামক লোকটা তাকে সর্বে সর্বা ভাবছে। তাই না চাইলেও বসতে হচ্ছে তাকে। তাছাড়া আজকের কথাবার্তা হবে গ্রামের মানুষদের ফসলি জমি নিয়ে, যেখানে সাহেবরা নিজেদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে চায়। গ্রামের বেশ অনেকগুলো পরিবার এই জমির উপর নির্ভরশীল। জমি সাহেবদের দখলে চলে গেলে তাদের জীবনযাপন বড় দুর্ভোগ নামিয়ে নিয়ে আসবে। সকলের কুশলাদি বিনিময় করার পরে কথা শুরু হলো যুক্তিতর্ক। অলকানন্দা প্রথমে চুপ ছিল। কথা বলছিলেন নন্দনমশাই, কিন্তু হুট করে সাহেবদের মাঝে বসে থাকা মিস্টার স্ভিটেক নামক লোকটা নন্দনমশাইকে বিশাল আতঙ্কে একটা অঙ্কের প্রশ্ন দিয়ে বসল। যদি জমিটা তাদেরকে দেওয়া হয় তবে তার বিনিময়ে নন্দনমশাই বিরাট অঙ্কের টাকা লাভ করতে পারবে। অলকানন্দা চাইলেও তার শ্বশুরের মানে লোকটা যা লোভী রাজি হয়ে যেতে পারে। অলকানন্দার ভাবনা সত্যি করে দিয়ে নন্দন মশাইয়ের মুখে ফুটে উঠল খুশি ঝিলিক। সে প্রায় রাজি হয়ে যাবে এমন ভাবসাব। এবার মুখ খুলল অলকানন্দা। মিস্টার স্টিফেন, দুঃখিত, আপনাকে আমরা সবাই জমি দিতে পারছি না। যে জমি যত টাকায় আপনি আমাদেরকে প্রস্তাব দিয়ে থাকেন না কেন, জমি ছাড়ছি না আমরা। গ্রামের কৃষকরা আমাদের উপর ভরসা চেয়ে বসে আছে। তাদের ভরসার দাম কত টাকার অঙ্ক পরিপূর্ণ করতে পারবে বলেন? পারবে না। তাই দুঃখিত। সাহেবদের মাঝে অনেকেই বাংলা যতটা জানেন না বলে তাদের বুঝতে অসুবিধা হলেও তাই যারা বাংলায় পারদর্শী তারা সেটা বুঝিয়ে দিলেন। নিজেদের মাঝে চলল আলোচনা। মিস্টার স্টিফেন যখন বুঝতে পারলেন তারা প্রস্তাবে অলকানন্দা প্রত্যাখ্যান করেছে, তখনই সেই সাদা রুদ্রমূর্তির ন্যায় মানুষটা ক্ষেপে উঠলেন। কিছুটা হিংস্র কণ্ঠে বললেন, আপনি বাড়াবাড়ি করিতেছেন। আমরা চাইলে এই জমি কাড়িয়া নিয়ে যেতে পারি, তবু আমরা আপনজনকে মানি অফার করিতেছি। ভাবি এলন, ভাবির কিছুই নেই মিস্টার স্টিফেন। আমরা টাকা চাই না, আমাদের জমি আমাদেরই থাকবে। স্টিফেন নামের লোকটা এবার দাঁড়িয়ে গেলেন। কিছুটা রুক্ষ কণ্ঠে বললেন, ডোন্ট ক্রস ইউর লিমিট, আদারওয়াইজ। স্টিফেনের কথা শেষ হওয়ার আগে অ্যালেন প্রশ্ন ছুড়ল, আদারওয়াইজ হোয়াট? স্টিফেন, কাম ডাউন, রেসপেক্ট হার। স্টিফেন রণচঙ্গের রাগ এবার বিস্ময়ে পরিণত হল। সে প্রায় বিস্মিত হয়ে বলল, তুমি জানো অ্যালেন, তুমি কি বলছো? আর ইউ ম্যাড? হু ইজ শি? তাকে কেন রেসপেক্ট করিব আমি? সে আমাদের সাথে রুড আচরণ করিতেছে। কাম ডাউন স্পিড। সে তার গ্রামের মানুষদের ভালো কথা ভাবিয়া এসব বলিতেছে। ডোন্ট অ্যাগ্রি। শি ইজ such a beautiful and strong lady. You know, she is only 16 year old. স্টিভ অবাক হয়ে বলল, অনলি 16? ইয়েস।
স্পিডারের চোখ এবার আরো বড় হয়ে যায়। ১৬ বছর বয়সী একটা মেয়ে কিনা তার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে আছে। সে ভাবতেও পারছে না। তাছাড়া এই দেশের সম্পর্কে তার যতটুকু ধারণা ছিল সেটুকু নিয়ে এই মেয়ে সুশিক্ষিত এবং উচ্চশিক্ষিত হওয়ার কোনো কথাই নেই। স্টিফেন আনমনেই বলে উঠল, ইমপ্রেসিং। তন্মধ্যে তরঙ্গিনী বাড়ির কিছু কর্মচারীকে নিয়ে হাজির হলো, যাদের হাতে ছিল খাবারের স্তূপ। হরেক রকমের খাবার নিয়ে সকলে রাখলো সাহেবদের সামনে ছোট টেবিলে। পুরো টেবিল মুহূর্তেই খাবারে পরিপূর্ণ হয়ে গেল। যেখানে অনেক আমিষ খাবারের থাকায় অলকনন্দা উঠে দাঁড়ালো। বিনীত স্বরে বলল, আপনার আহার করুন, আমি অন্দরমহলে যাচ্ছি। আসলে আমার আমিষের ধারে কাছে থাকা অনুমতি নেই। স্টিফেন এবার আগ্রহ নিয়ে বলল, ওয়াই? কারণ আমি বিধবা। আর আমাদের স্বামী মারা যাওয়ার পর এসব খাবার থেকে দূরে থাকতে হয়, না হয় আমরা অসুস্থ হয়ে যাব। অলকানন্দার উত্তরে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল স্টিফেন। অ্যালেনের মুখে হাসির রেখা, বুক ভরে গেছে মুগ্ধতায়। তার সামনে দাঁড়ানো নারীটার মাঝে যেন একরাশ পরিমাণ মুগ্ধতা সে খেয়াল করতে পারছে। গ্রামের মানুষরাও আরো একটা দারুণ খবর দিয়েছে এবার অলকানন্দা। অলকানন্দা সকলের পছন্দের আসনে পাকাপোক্তভাবে এবার আহরণ করল। সকলের মুখে মুখে তার জয়ধ্বনি। সাহেবরা এতদিন যে জমি আটকে রেখেছিল সেটা কৃষকদের দিয়ে দেবে জানিয়েছে। আনন্দের সীমা রইল না তাদের কারো। এজন্য এক অসম্ভব কিছু সম্ভাবনা। চারিদিকে অলকানন্দার একটা জয়ধ্বনি পড়ে গেল যেন। নিজের বিছানায় শুয়েছে অলকানন্দা। মিলাচ্ছে তার ছোট জীবনের বিরাট হিসাব নিকাশ। হুট করে তার এত অবহেলিত জীবনটা এতটা উঁচুতে উঠে গেল, সে ভাবতেও পারেনি এটা কিভাবে হলো। তবে খুব দ্রুতই উঁচুতে উঠতে হবে তাকে, আরো উঁচুতে। কিন্তু মুখ থুবড়ে পড়লেই তো তার ভয় করছে। মনে হচ্ছে খুব খারাপ কিছু বোধহয় হতে চলেছে তার কাছে। তার ভাবনা সত্যি করে দিয়ে একটা খবর এলো। অলকানন্দার বাড়ি থেকে খবর এসেছে অলকানন্দার ছোট বোনটাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না।